গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে রথযাত্রা। আর জানোই তো মায়াপুরের রথ কতটা বিখ্যাত। সকাল থেকে ভাবছিলাম যে যাবো কি যাবো না এটাই ভাবছিলাম, কনফিউজড হয়েছিলাম। এই করতে করতে এখন বাজে 1 মিনিট 2:24 আর আজকে হচ্ছে জুলাইয়ের 7 তারিখ। তো এখন ডিসিশান নিলাম যে হ্যাঁ যাবো বিকেলের দিকে, 3:30-3:30 দিকে। তো তার জন্য রেডি হব, এখন স্নান করবো, রেডি হব, তারপরে বেরোবো। বিকেলের দিক করেই যাবো আর কি, যেহেতু আমাদের বাড়ির কাছে 15 মিনিট মতন লাগে। তো এত ভিড় হয়, প্রচুর ভিড়। আমি প্রত্যেক বছরই প্রায় যাই। আর হয় মানে দুটো রথে, হয় উল্টো রথ নয় সোজা রথ, যে কোনো একবার অন্তত আমি যাই। তো চলো আজকে যাবো, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, কেমন ভিড় হয়, কি হয় না হয় সবটাই। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো সকাল থেকে তো ভিডিওটা শ্যুট করা হয়নি, তো ভাবলাম একবারে দুপুর থেকে আজকে ভিডিওটা করি। তো এখন আমি স্নান করিনি, আমার স্নান করতে না একটু লেট হয়। তো ভাবলাম আজকে একটুখানি হেয়ার কেয়ার করি। আর আমার চুলে তেল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। কোথাও যাওয়ার আগে আমি তো অবশ্যই মাথাটাকে ওয়াশ করে নিই শ্যাম্পু করে, নয়তো ভালো লাগে না। আর তেলটা আমাকে দিতে হয় এই কারণেই, বেশি দিন শ্যাম্পু করে রাখলে আমার প্রচণ্ড মাথা ধরে, যার জন্য আমাকে তেল দিতে হয়। তো যাই হোক, এবার দেখো ছাদ থেকে একটা অ্যালোভেরা পেড়ে নিয়ে এসেছি, আর ঘরে ছিল টক দই, এটা দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি। তো একটা বোন কমেন্ট করেছিল যে দিদি তুমি যে হেয়ার প্যাকটা বানালে ওটা কি তুমি স্ক্যাল্পে দিয়েছিলে, এটাই ছিল ওর কোয়েশ্চেন। দেখো অ্যালোভেরা কিন্তু এমনই একটা জিনিস, এর কোনো সাইড এফেক্ট নেই। তো দেখো আমি সবার প্রথমে হেয়ার প্যাক লাগানোর আগেই একটুখানি অ্যালোভেরা আমার সামনে যে জায়গাটা একটুখানি চুল উঠে গেছে ওই জায়গাটা দিয়ে নিয়েছি। তবে টক দইটা তোমরা স্ক্যাল্পে না চাইলে না দিতেও পারো, তবে হেয়ার লেন্থে তোমরা দিতে পারো। এই যে দেখো আমি যেভাবে দিয়ে নিচ্ছি, তবে চাইলে তোমরা শুধু অ্যালোভেরাটা মাথার স্ক্যাল্পেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একটাই সমস্যা, যদি তোমার ঠান্ডার কোনো ধাত থেকে থাকে তবে কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে, কারণ অ্যালোভেরা প্রচুর ঠান্ডার জিনিস। যাই হোক, তারপরে হেয়ার প্যাকটা লাগানোর পরে কিছুক্ষণ পর আমি ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। যেহেতু দই দেওয়া ছিল তাই 2-3 বার হেয়ার ওয়াশ করতে হয়েছে, নয়তো দইয়ের টক যে গন্ধটা ওটা থেকে যায়। তো ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। এবার একটু পর রেডি হব আর বাড়ি থেকে বেরোবো মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি সবাই সকাল থেকে চলে গেছে আর আমরা যাচ্ছি এই 4টের সময়। 4টের বেশি বেজে গেছে, এখন যাওয়ার কথা ছিল 3-3:30। যাই হোক, দেখো রেডি হয়ে বাইরে এসেছি আর এসে দেখছি কি পরিমাণে জাস্ট মেঘ করেছে। একবার দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এই বৃষ্টি লাগলে আর বোধহয় ছাড়বে না। আজকে আদৌ যাওয়া হবে সেটাই একটা বড় কোয়েশ্চেন এখন। তো দেখো কি পরিমাণে মেঘ করেছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমি তবে ছোট থেকে লক্ষ্য করেছি রথের দিন, বিশেষ করে দুটো রথেই মানে হয় হালকা মানে ছিটে ফোটা হলেও বৃষ্টি হবেই হবে, মাস্ট। তো সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, একদম রোদ চমচমে আকাশে ছিল। এখনই দেখছি হঠাৎ করে মেঘ হয়ে গেল। তো জানি না যাওয়া হবে কি। তো চলো বাড়ি থেকে তো বেরোনো যাক, কি হবে পরে দেখা যাবে। আর আমার স্কুটিতে যাব না, আমার স্কুটিটা একটু স্টার্ট দিতে প্রবলেম হচ্ছে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো আমি চালাতেই পারবো না, আর বিশেষ করে আজকে যা ভিড় হয় সেই জন্য আমি যাচ্ছি সৌরভদের সঙ্গে। আমি সৌরভ আর ওই দিদিটা আমরা সকালেই ঠিক করলাম যে কেননা বিকেলবেলা একটু যাই দেখি। তো এই যে দেখো বেরিয়ে এই পর্যন্ত এসেছি আর বৃষ্টি পড়তে লাগলো, তোমরা কি সেটা লক্ষ্য করলে? তো এই মেঘ দেখে আমি আবার ঘুরে বাড়ি চলে গেলাম, আর ওরাও তখনও বেরোয়নি, আমি জাস্ট বেরিয়ে রাস্তায় দাঁড়াচ্ছিলাম। তো দেখো কি পরিমাণে মেঘ করেছে। দেখো কাণ্ড, তোমাদেরকে বললাম না প্রচুর মেঘ করেছে আর প্রচুর বৃষ্টি হবে। কি পরিমাণে জাস্ট বৃষ্টি হচ্ছে একবার দেখো, দূরে ওই গেটের দিকে তাকাও, রাস্তায় কতটা জল জমে গেছে। বৃষ্টি ছাড়বে বলে মনে হয় না, আর আমাদের বোধহয় যাওয়া হলো না। এই আশা নিয়ে বসেছিলাম, এখনও কিন্তু ড্রেস আমি চেঞ্জ করিনি। যাক দেখলাম মিনিট 20 পর বৃষ্টিটা ছেড়ে গেল আর আকাশটাও পরিষ্কার হয়ে গেল। দেখো কত বৃষ্টি হয়েছে, এই 20 মিনিট একভাবে বৃষ্টি হয়ে গেছে। এখনও হালকা মেঘ রয়েছে, তবে মনে হচ্ছে যেন আর বৃষ্টি হবে না। তো আমিও দিদিটাকে ফোন করলাম যে কী রে যাবি, তখন
তখন ও বললো চল, আর বৃষ্টি তো নাও হতে পারে। তো এই যে দেখো আবার বেরোবো, যাওয়ার যখন ঠিক করেছি, আর ভগবান যদি চাই তোমার তো যাওয়া কেউ আটকাতে পারবে না, সে যাই হোক না কেন। আর ভগবান যদি না চাই তোমার, সেটা তুমি যতই যাই করো না কেন, তোমার সেদিন আর যাওয়া হবে না। যেমন আমরা অনেকবার ঠিক করছি নৈহাটি যাব বড় মার কাছে, বারবার কোনো না কোনো বাধা পড়ছে। হয়তো বড় মা এখন চাইছেন না, কোনো একদিন হবে, সেদিন আমরা নিশ্চয়ই যাব। এই দিকে দেখো কি পরিমাণে জল জমেছে আমাদের এই রাস্তাটায়, মনে হচ্ছে ছোটোখাটো একটা বন্যা চলে এসেছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি মায়াপুর। আর রথ এই জায়গাটা থেকে বেরিয়ে গেছে, এই জায়গাটা প্রচুর ভিড় হয়, সামনে চলে গেছে অনেকটা, ওই জন্য এই রাস্তাগুলো খালি করে দিয়েছে, নয়তো গাড়ি যেতে দেয় না। তো দেখো সামনে কিন্তু অনেক ছোট ছোট রথ যায়, বিশেষ করে মেন 3টে বড় বড় রথ থাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টে আলাদা আলাদা রথ থাকে, বড় বড় সব থেকে। আর এমনি ছোটোখাটো প্রচুর রথ থাকে। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো। গাড়িটা আমরা এক জায়গায় রেখে দিলাম, যতদূর পর্যন্ত গাড়ি যেতে দিয়েছে সেই পর্যন্ত রেখে দিয়েছি, ওর পরে আর যেতে দেবে না, কারণ এখনও রথগুলো কিন্তু চলে যায়নি। তো চলো হেঁটে হেঁটে যাই, এবার গিয়ে আমরা দূরে ধরবো। ওই যে দেখো, তো এখানে লাস্ট রথটা রয়েছে, এর আগে 2টো রথ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের বার আমি দেখেছিলাম নবদ্বীপের রথ, আর এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়াপুরের রথ। এই যে দেখো, আজকে আমি একটা বোনকে জাস্ট ধুয়ে দেবো, তোমরা একবার দেখো, কারণ একটা তীর্থস্থান, একটা ধর্মকে নিয়ে সে যখন এই কমেন্টটা করেছে, উত্তর তো তাকে আজকে আমি দেবই। তো একটু পরে সেই বিষয়ে আমি কথা বলবো। এই যে দেখো প্রথম রথটাকে আমরা দেখতে পেয়ে গেছি, অনেকটাই চলে এসেছে, মন্দিরের প্রায় অর্ধেকটা চলে এসেছে কাছাকাছি। দেখো কি পরিমাণে ভিড় তোমরা আজকে বুঝতে পারবে। প্রথমে একবার ভাবলাম ওই ঘাগড়াটা পড়ে যায়, তারপরে দেখলাম এই জলকাদায় এই ঘাগড়াটা পড়ে গেলে ওটার আর কোনো জাত থাকবে না, তাই নর্মালি গেঞ্জিটা পরে এসেছি, গেঞ্জি প্যান্ট। তো যাই হোক, এদিকে দেখো মারাত্মক ভিড়, আর আকাশটাও কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। হালকা মেঘ মেঘ যখন হয় না, তখন যে সূর্যটা ওঠে সেটা দেখতে অসম্ভব ভালো লাগে। জাস্ট ভিড়টা একবার দেখো, মানে মাথা খারাপ করে দেওয়া একটা ভিড় এখানে। আচ্ছা, এবার সেই মহান দিদি ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা আমি করব। এখানে আলিসা ডায়েরি বলে একজন কমেন্ট করেছে, কলকাতাতে বাড়ি হলে কি যে করতো, হা হা হা, একটা ইমোজি। তো প্রথম কথা, সে একটা তীর্থস্থানকে ছোট করেছে, আমার কথা আমি ছেড়ে দিলাম। তো আমি যে মায়াপুরের শর্টসটা শেয়ার করেছিলাম, সেখানে এখনও কমেন্টে রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো সেখানে আমি লিখেছিলাম, আমার মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে যে মায়াপুরের মতো একটা তীর্থস্থানের কাছে আমার বাড়ি। তো সেখানে সে এই সুন্দর কমেন্টটি করেছে, মানে তার শিক্ষা, তার রুচি, তার আমাদের ধর্মকে নিয়ে তার যে মতামত, সেটা তার কমেন্টেই প্রকাশ পায়। তো এই দিদি ভাইকে আমি উত্তর দেব যে কলকাতায় বাড়ি হলে কি করতাম আমি জানি না, আমার কোনো ইচ্ছাও নেই কলকাতাতে বাড়ি করার, বিশ্বাস করো। আমি ভাগ্যবান যে এইরকম মায়াপুরের মতন একটা জায়গায় আমার বাড়ি থেকে যেতে জাস্ট 15 মিনিট লাগে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে লাখ লাখ মানুষ, কে কোথা থেকে এসেছে কোনো ঠিক নেই, শুধু একদিন বলে না, এখানে তুমি প্রতিদিন হাজার হাজার দূর দূরান্ত কোথা থেকে না মানুষজন এখানে আসে এই মায়াপুর মন্দিরটিকে দেখতে। তো কার্তিক মণ্ডল বলে একটা ভাই তাকে বেশ ভালো করে বুঝিয়েছে, তারপর সে সেই ভাইটাকে রিপ্লাই করেছে যে যদি আমি ধর্মকে ছোট করে থাকি তাহলে আমি দুঃখিত, যদি, মানে ওর কোনো লজ্জাবোধ নেই। তারপরে বলেছে আসলে আমি তো জানি না মায়াপুরের ব্যাপারে, আমি জানি না ও কোন মঙ্গল গ্রহে থাকে, পৃথিবীতে এমন কেউ নেই যে এই মায়াপুরের ব্যাপারে জানে না। এটা হচ্ছে এশিয়ার সবথেকে বৃহত্তম মন্দির, নিউজ বলো যেখানে, মানে এমন কোনো জায়গা নেই এই মন্দিরের ব্যাপারে দেখানো হয়। তো এরকম একটা মন্দিরের ব্যাপারে দিদিভাই নাকি কিছুই জানেন না। এই বিষয়টা সত্যি একটু হাস্যকর হয়ে গেল, তাই না? দিদিভাই যখন মায়াপুরের ব্যাপারে কিছুই জানেন না, তো এবার একটু আধটু ভিডিও দেখে অন্তত আন্দাজ হচ্ছে। আর যদি তাও না জেনে থাকো, একটুখানি জাস্ট ইউটিউব বা যে কোনো জায়গায় একটুখানি এশিয়ার বৃহত্তম মন্দির বলে সার্চ করবে, তাহলে সবথেকে আগে দেখাবে আমাদের নদিয়ার বুকে গড়ে উঠেছে এই মায়াপুর ইস্কন মন্দির। এই ব্যাপারে কে না জানে, আসলে আসল কথা সেটা না, ও এই মায়াপুরের ব্যাপারে কি জানে না সেটা বক্তব্য না, আসল কথা ছিল ওর উদ্দেশ্য ছিল আমাকে ছোট করার। আমাকে ছোট করতে গিয়ে ও আমাদের ধর্মকে ছোট করে ফেলেছে, এইটুকু সেন্স ওর নেই।
কিছু মানুষ এতটাই নোংরা হয়, তাদের আসল উদ্দেশ্য থাকে আমাকে ছোট করার। সে আমি একটা ভালো ভিডিও শেয়ার করি বা খারাপ ভিডিও শেয়ার করি না কেন, খারাপ ভিডিও তো করি না, ভালো ভিডিওই করার চেষ্টা করি, তবুও এসে সেই এমন একটা কমেন্ট করবে যেটা সত্যিই হাস্যকর। কলকাতায় বাড়ি হলে যে কি করতো, কেন কলকাতায় যাদের বাড়ি তাদেরকে 4টে হাত 4টে পা না? কলকাতার মানুষগুলো মানুষ আর আমরা মানুষ না। অ্যাকচুয়ালি মায়াপুর এমন একটা স্থান যেখানে আসলে না কারোর বাড়ি যেতে মনে হয় না। আর কলকাতায় তো আমি অনেকবারই গিয়েছি, মনে হয় কখন আমি বাড়ি ফিরবো, কারণ এই মায়াপুরটা হলো শান্তির জায়গা। আশা করি বোন বা দিদি যেই হোক না কেন তোমাকে আমি বোঝাতে পারলাম। নেক্সট টাইম এমন কোনো কমেন্ট করবে না যে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাও। কি পরিমাণে ভিড় জাস্ট একবার দেখো। আর আমরা চলে এসেছি মেন মন্দিরে, আর এত পরিমাণে ভিড় ছিল তোমরা একবার ইমাজিন করো, মানে হাজার হাজার মানুষ, আর সবাই প্রচুর আনন্দ করে এই মায়াপুরের রথের দিন। মানে ভীষণ একটা শান্তির জায়গা, মানুষ কতটা প্রাণ খুলে আনন্দ করছে তোমরা একবার দেখতে পেলে। আর ওই দিদিভাইটাকে আমি বলবো অবশ্যই একবার এসে ঘুরে যেও, তাহলে তোমারও বোধহয় মুখ দিয়ে আর বেরোবে না যে কলকাতায় বাড়ি হলে যে কি করতো। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি, অনেকটা রাতই হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আজকে তো জিলাপি পাঁপড় এগুলো খেতে হয়, তবে পাঁপড়টা পেলাম না, জিলাপিটা পেয়েছি। জিলাপি নিয়ে এসেছি, ঘুগনি নিয়ে এসেছি, তারপরে ফুলুরি নিয়ে এসেছি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর শুভ রথযাত্রা সবাইকে, টাটা।